সালাম আলাইকুম। তো ফৌজদারি ক্ষেত্রে কখন আপিল চলে না, কখন একটা ফৌজদারি মামলা দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং লিখিত যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন। সর্বপ্রথম আপিল রিলেটেড আলোচনা কোথায় করা হয় এটা মাথায় নেবেন যে 404 থেকে নিয়ে 431 পর্যন্ত আপিল রিলেটেড কি করা হয়, আলোচনা করা হয়। 404-এ বলে যে শুধুমাত্র এইখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আপিল চলবে, এর বাইরে চলবে না। তার মানেটা হচ্ছে আইনে যদি সুস্পষ্টভাবে প্রকাশ্যভাবে বলা থাকে যে আপিল দায়ের করা যাবে না, আপনি করতে পারবেন না। সহজ কথা। এখন আমরা যদি দেখি, সর্বপ্রথম আমাদেরকে 412 নম্বর সেকশনে বলে যদি আসামি দোষ স্বীকার করে আর এই দোষ স্বীকারের কারণে তাকে যদি শাস্তি দেওয়া হয়, এর বিরুদ্ধে আপিল চলবে না। তাহলে দোষ স্বীকারের ফলে যদি শাস্তি দেওয়া হয়, এর ফলে আপিল চলবে না। তবে তারও যদি আমরা দেখি, তারও এক্সেপশন আছে, যে দণ্ডের পরিমাণ এবং যদি আপনার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। দণ্ডের পরিমাণ যে 7 বছর দিচ্ছে, তো 7 বছর দেওয়া বৈধ নাও হইতে পারে, অথবা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়া পূর্ণ হয় নাই। তার মানে দণ্ডের পরিমাণ এবং আইনি জিনিসটা নিয়ে আপিল দায়ের করা যেতে পারে। এরপরে যদি আমরা দেখি 413 আমাদেরকে বলে যে ছোটোখাটো যেগুলো তুচ্ছ পিটি কেস আছে এগুলোর বিরুদ্ধে আপিল চলবে না। যেমন যদি কোনো দায়রা আদালত কি করে আপনাকে 1 মাস পর্যন্ত কারাবাস দেয়, ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত কারাবাস দেয়, তাহলে তার বিরুদ্ধে কোনো আপিলই দায়ের করা যাবে না। এটা ছাড়া যদি আমরা দেখি দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা যদি আপনাকে 50 টাকা, একদম নগণ্য 50 টাকা পর্যন্ত জরিমানা করে, এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। এরপরে যদি আমরা 414 নম্বরটা দেখি, সেখানে আরও খুব সুন্দর মজার জিনিসগুলা বলে যে সামারি ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচারে যদি বিচারক কি করেন আপনাকে 200 টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত যদি কোনো প্রকার জরিমানা বা অর্থদণ্ড করেন, আপিল দায়ের করা যাবে না। তাহলে দেখেন 412-তে দোষ স্বীকার করলে আপিল দায়ের করা যায় না, তুচ্ছ ব্যাপারে আপিল দায়ের করা যায় না, সামারি ট্রায়ালে 200 টাকা পর্যন্ত জরিমানা, আপিল দায়ের করা যায় না। এই 3টা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা জিনিস যদি আপনি মনে রাখেন যে কখন আপিল দায়ের করা যায় না, এটা আপনি বুঝলেন। এখন রিভার্স তার একটা প্রশ্ন হইতে পারে যে কখন আপিল দায়ের করা যায়। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মূলত 5টা সেকশন আপনাকে পড়তে হবে যে আপিল কখন কোন আদালতে দায়ের করা যায়। সর্বপ্রথম যেটা 407 নম্বরে যেটা আপনাকে বলে, 407-এ বলে যে যদি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, তাহলে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করতে পারবেন। 408-এ আপনাকে বলে যদি আপনার যুগ্ম দায়রা জজ, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা যদি কোনো প্রকার রায় দেয়, এদের বিরুদ্ধে আপনি দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে পারবেন। এরপরে 410 বলে দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো রায় দেয়, দণ্ড দেয়, এদের বিরুদ্ধে আপনি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন। তাহলে 407, 408, 410 এই 3টা সেকশনই শুধুমাত্র সেন্টেন্স বা দণ্ডের বিরুদ্ধে আপিল, এটা মনে রাখবেন। অপরাধী আপিল দায়ের করবে 407-এ, 408-এ, 410-এ, যিনি দণ্ডিত হইলেন তার জন্য এই 3টা সেকশন। এখন ধরেন যে আপনার মনে হচ্ছে যে আসামিকে খালাস দেওয়া হয়েছে, একুইটাল করা হয়েছে, আপনি আপিল দায়ের করতে চান, আপনার জন্য সেকশন হচ্ছে 417। 417 2টা ভাগে বিভক্ত। প্রথম অংশটা বলে সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ বা সরকারি উকিল চাইলে কি করতে পারে, দায়রা জজ যে মূল রায় দিল অথবা আপিলটা খালাসের যে আদেশ দিল, তার বিরুদ্ধে দায়রা জজ আদালতের এই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল দায়ের করতে পারবো। আর ম্যাজিস্ট্রেট তার মূল মামলা অথবা আপিল বিবেচনার ক্ষেত্রে যে আদেশটা দিবেন, সেটার জন্য আমরা কি করতে পারবো, দায়রা জজ আদালতে আমরা আপিল দায়ের করতে পারবো। রাষ্ট্রপক্ষ কতদিনে করবে এখানে বলা নাই, তামাদিগিনের 157 বলে যে 6 মাস। এরপরে আসি আমরা সাবসেকশন 2, যেটা বলে সেটা হচ্ছে যে অভিযোগকারী কমপ্লেনেন্ট যদি কি করতে চায়, আপিল দায়ের করতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রার বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কতদিনে, এখানে 60 দিন বলা আছে, 60 দিনে তাকে এই আপিলটা দায়ের করতে হবে। সময়সীমাটা সাবসেকশন 3-তে বলে দেওয়া আছে যে তাকে কি করতে হবে, আপিলটা দায়ের করতে হবে। এরপরে সাবসেকশন 4 একটা খুবই মজার কথা বলে, সেটা হচ্ছে যদি কি করা হয়, এই যে দায়রা জজটা সাবসেকশন 1-এর অধীনে যদি আপিলটা গ্রহণ না করেন, যদি আপিলটা খারিজ করে দেন, এই আপিল খারিজের বিরুদ্ধে আপিল কিন্তু চলবে না।
প্রাথমিক স্তরে আদালত কি করলো, গ্রহণ করা ছাড়াই সে খালাস করে দিল, তাহলে এর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, এইটা মনে রাখতে হবে। এখন আসি, আপনি চাচ্ছেন যে শাস্তিটা বাড়াবেন, তো সেই রকম ক্ষেত্রে 470 ব্যবহার করা হয়, এটাও দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রপক্ষ হইলেও 60 দিন, অভিযোগকারী হইলেও 60 দিন। তো রাষ্ট্রপক্ষ ম্যাজিস্ট্রেট যেটা হচ্ছে যে শুধুমাত্র দায়রার বিরুদ্ধে হাইকোর্টে যাবে, যেহেতু যে ম্যাক্সিমাম কগনিজেবল মামলাগুলার হাইকোর্ট যে দায়রা জজে বিচার হয়, আপিল চলে হাইকোর্টে। আর যদি আপনি অভিযোগকারী হন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রার বিরুদ্ধে হাইকোর্টে আপনি অভিযোগটা দায়ের করবেন। তাহলে আপিল চলার যে 5টা সেকশন আর না চলার 3টা সেকশন, এই 7টা সেকশন মনে রাখলে মোটামুটি আপনি আপিল রিলেটেড জিনিসগুলো বুঝতে পারলেন। পরবর্তী অংশে আমরা আপিল আদালতের ক্ষমতা, শাস্তির পরে আপনার কিভাবে আপিলের ক্ষেত্রে জামিন, কখন আপিল বাতিল হয়ে যায়, সেই জিনিসগুলো দেখব। আসসালামু আলাইকুম।